ফ্যাক্টরি মজদুর স্বামীর সামনে নুয়ে পড়ল ডিভোর্সি সিইও স্ত্রী। কারণ জেনে সবাই স্তব্ধ হয়ে গিয়েছিল। বন্ধুদের কথা। সময়টা ছিল সন্ধে প্রায় 7টা। সিইও নেহা মেহতা নিজের লাক্সারি গাড়িতে বসেছিল। সে একটা বড় কন্ট্রাক্ট ছেড়ে ফিরছিল। হাইওয়েতে গাড়ি তীব্র গতিতে ছুটছিল। হাইওয়েতে যানবাহনের খুব ভিড় ছিল। অনেক ট্রাক মাল নিয়ে যাচ্ছিল, অনেক ফ্যাক্টরি বন্ধ হচ্ছিল, আর কোথাও কোথাও সন্ধ্যার শিফট শুরু হয়ে গিয়েছিল। নেহা সাধারণত সন্ধ্যার সময় রাস্তায় খুব একটা মন দিত না। সিইও হওয়ার কারণে তার দুনিয়া মিটিং, ডিল আর প্রজেক্টে ভরা থাকত। কিন্তু সেই সন্ধেটা ছিল একটু আলাদা। একটা বড় ব্রিজের উপর গাড়ি ধীর হয়ে এলো। ট্রাফিক খুব বেশি ছিল। সামনে কিছুটা বাধা ছিল। ড্রাইভার ব্রেক কষল আর নেহার নজর হঠাৎই জানলার বাইরে চলে গেল। মনে হলো যেন কোনো এক অজানা আহ্বান তাকে টানছিল। ফ্যাক্টরির গেটে অনেক মজদুর বাইরে বেরোচ্ছিল। তাদের মধ্যে একজনকে একটু আলাদা দেখাচ্ছিল। সে সাধারণ মজদুরের মতো নিজের কাজ শেষ করছিল, দাঁড়িয়ে ব্যাগ তুলছিল, জিনিসপত্র একপাশে রাখছিল। কিন্তু তার চালচলন, ক্লান্তি আর ব্যাগ তোলার ধরন দেখে নেহার মন এক অদ্ভুত ব্যথায় ভরে উঠল। সে একটু খুঁটিয়ে দেখল, আর অমনি নেহার নিঃশ্বাস এক মুহূর্তের জন্য আটকে গেল। মুখটা একদম একই রকম ছিল। পুরনো স্মৃতিগুলো তার মাথায় ভিড় করে এলো। অনেক আগে কবর দেওয়া সেই স্মৃতি আজ স্ফুলিঙ্গের মতো ফিরে এলো। ওই লোকটা ছিল বিক্রম। সেই বিক্রম যাকে সে কোনো এক সময় নিজের জীবন সঙ্গী বলেছিল। সেই বিক্রম যার সাথে ডিভোর্স নিয়ে সে নিজের কোম্পানির নতুন উচ্চতা ছুঁয়েছিল। সেই বিক্রম যার ইতিহাস আজ পর্যন্ত একটা বন্ধ বাক্সের মতো বন্ধ ছিল। কিন্তু এই সন্ধেবেলা শহরের হাইওয়ে সেই বাক্সটা খুলে দিল। বিক্রম শান্তভাবে দাঁড়িয়ে ব্যাগ তুলছিল। কোনো তাড়া ছিল না, কোনো অভিযোগ ছিল না, কোনো চিৎকার নেই, শুধু জিনিসপত্র তোলা আর রাখা। তার মুখটা একদম ভাবলেশীন, যেন জীবন তার সব স্বপ্ন কেড়ে নিয়ে তাকে রিক্ত করে দিয়েছে। নেহার মন ভারী হতে লাগল। তার মনে হলো যেন বুকে কেউ এক অদৃশ্য পাথর চাপিয়ে দিয়েছে। সে বিক্রমকে ডাকতে চাইছিল, কিন্তু শব্দগুলো গলার ভেতরেই আটকে গিয়েছিল। সে ড্রাইভারকে কাঁপানো গলায় খুব ধীরে বলল, তুমি 10 মিনিট অপেক্ষা করো, আমি আসছি। ড্রাইভার বুঝতে পারল না কি হয়েছে, কিন্তু সিইও নেহার গলায় যে বিষণ্ণতা ছিল তা সে আগে কখনো অনুভব করেনি। নেহা ধীরে ধীরে গাড়ির দরজা খুলে নামল। তার পদক্ষেপগুলো ছিল খুব ভারী, মন জোরে কাঁপছিল, আর নজর বিক্রমের উপর আটকে ছিল। বিক্রম ব্যাগটা রেখে শুধু এক মুহূর্তের জন্য মাথা তুলল, নেহার দিকে তাকালো। তাদের মধ্যে এক দীর্ঘ নিস্তব্ধতা ছেয়ে গেল, এতটাই ভারী আর গভীর যে চারপাশের সব আওয়াজ যেন মিলিয়ে গেল। বিক্রমের চোখে কোনো কৌতূহল ছিল না, কোনো রাগ ছিল না, কোনো বিদ্রুপও ছিল না। সে অবাকও হল না। সে শুধু হালকা মাথা নোয়ালো, যেন কোনো বড় মানুষকে সম্মান জানাচ্ছে। সেই মহিলাকে নয় যার সাথে সে দীর্ঘ 9 বছর বৈবাহিক জীবন কাটিয়েছিল। নেহা ভেতর থেকে একদম ভেঙে পড়ল। কোনো শব্দ না করেই সে বুঝল তাদের মধ্যে যে বন্ধন একসময় ঝগড়ার মাধ্যমে শেষ হয়েছিল, তার ছাই আজও মনে জমা হয়ে আছে। আজ হঠাৎ সেই ছাই কুয়াশা হয়ে তার নিঃশ্বাসে মিশে যেতে লাগল। বিক্রম আবার ব্যাগটা তুলে নিল, যেন তার দুনিয়ায় নেহার উপস্থিতির আর কোনো মানে নেই। সে নিজের জীবনের সেই লড়াইয়ে ফিরে গেল যা সে একা লড়ছিল, কোনো অভিযোগ ছাড়াই। নেহা এক পা এগোল। তার ঠোঁট কাঁপছিল, কিন্তু সে থমকে গেল। কি বলবে, কিভাবে বলবে, কোন অধিকারে বলবে? সে আজ সিইও ঠিকই, কিন্তু হাইওয়েতে দাঁড়িয়ে থাকা এই মানুষটা একসময় তার জীবনসঙ্গী ছিল। এই বাস্তবটাই তার মনকে ভেতর থেকে কাঁপিয়ে দিচ্ছিল। গাড়ির পাশে দাঁড়িয়ে থাকা গার্ড তাকে ডাকল, ম্যাম, সময় হয়ে যাচ্ছে। নেহা শুনল, কিন্তু কোনো জবাব দিল না। তার চোখ তখনও বিক্রমের উপর আটকে ছিল। এমন এক দৃষ্টি, যেন কেউ নিজের ইতিহাসকে চোখের সামনে এমনভাবে দাঁড়িয়ে থাকতে দেখছে যে শরীর বর্তমানে থাকলেও আত্মা কোনো পুরনো স্মৃতিতে ফিরে গেছে। ড্রাইভার আর গার্ড একে অপরের দিকে তাকালো। তারা বুঝতে পারছিল না ম্যাম কেন এভাবে থেমে গিয়েছেন। কিন্তু নেহার কাছে তখন কোম্পানি, দায়িত্ব সবকিছু হঠাৎ পেছনে পড়ে গিয়েছিল। তার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা শুধু একজন মজদুর ছিল না, সে ছিল তার ফেলে আসা জীবন, এক ভেঙে যাওয়া বন্ধনের মৌন প্রশ্ন, এক এমন কঠিন সত্য যা সে এখনো মেনে নেয়নি। বিক্রম আবার ব্যাগ তুলতে শুরু করল। সে বুঝিয়ে দিল তার দুনিয়ায় এখন আর কোনো চেনা পরিচয়ের দরকার নেই। যে আশাগুলোকে সে একসময় জীবনের ছাদে টাঙিয়েছিল, সেগুলো অনেক আগেই ধুলোয় মিশিয়ে গিয়েছিল। নেহা সেখানেই স্থবির হয়ে দাঁড়িয়ে রইল। সে নিজের ভেতরে উথাল পাথাল হওয়া হাজারো প্রশ্নকে থামানোর চেষ্টা করছিল। হাইওয়েতে ব্যস্ততা বাড়তে লাগল। সিগন্যাল বদলে গেল, কেউ হর্ন বাজালো,
কিন্তু নেহার কাছে সময়টা সেখানেই থমকে গিয়েছিল যেখানে বিক্রম ব্যাগটা তুলে জিনিস গুছিয়ে রাখছিল। একজন গার্ড আবার কাছে এসে বলল, ম্যাম, আমাদের যেতে হবে। নেহা হাত তুলে তাকে চুপ করিয়ে দিল। তার আঙুলগুলো কাঁপছিল। নেহা একটা গভীর নিঃশ্বাস নিল। সে চাইছিল বিক্রম একবার তার দিকে তাকাক, একবার তাকে চিনুক, কিছু একটা বলুক। কিন্তু বিক্রমের ভেতরে হয়তো সেই জায়গাটা আর অবশিষ্ট ছিল না। কিছু সময় পর নেহা ধীর পায়ে গাড়ির দিকে ফিরে এলো। ড্রাইভার ইঞ্জিন চালু করল। কিন্তু নেহার নজর তখনও পেছনের দিকেই ছিল, যেখানে বিক্রম সেই ক্লান্তি আর মৌনতা নিয়ে ব্যাগ তুলছিল। গাড়ি এগিয়ে চলল, কিন্তু নেহার মন পেছনেই পড়ে রইল। জানলার বাইরে দিয়ে সে দেখছিল ঠিকই, কিন্তু তার চোখে হাইওয়ে নয়, কেবল একটা ধুলোমাখা মুখ ভাসছিল। একটু দূরে গিয়ে ড্রাইভার জিজ্ঞেস করল, ম্যাম, সব ঠিক আছে তো? নেহা উত্তর দিল না। সে শুধু চোখ বন্ধ করে নিল। তার ভেতরে তখন একটা ঝড় শুরু হয়ে গিয়েছিল। অনেক বছরের চাপা পড়া প্রশ্নগুলো আজ প্রথমবার বেরিয়ে আসতে চাইছিল। সে মনে করতে লাগল বিক্রমের সেই শান্ত ব্যবহার, সহজ সরল জীবন, আর তার সেই ছোট ছোট চেষ্টাগুলো যা নেহা হয়তো কোনোদিন বুঝতেই পারেনি। তাদের ডিভোর্স, কোর্টের সেই শেষ বিতর্ক, বিক্রমের চুপ থাকা আর নেহার নিজের কঠোর জেদ, সবকিছু চোখের সামনে ভেসে উঠল। গাড়ি এখন ভিড় এলাকায় পৌঁছে গিয়েছিল, কিন্তু নেহার চোখ শুধু শূন্যতা দেখছিল। ড্রাইভার সাহস করে জিজ্ঞেস করল, ম্যাম, অফিসে যাব নাকি অন্য কোথাও? নেহা ধীরে বলল, কোম্পানিতে চলো। তার গলার স্বরে আদেশের সেই জোর ছিল না, ছিল একজন পরিশ্রান্ত মানুষের কথা। কোম্পানিতে পৌঁছানোর পর কর্মীরা তাকে সালাম জানালো, রিপোর্ট এগিয়ে দিল। কিন্তু নেহা অনুভব করল তার নজর রিপোর্টে নেই, তার মন কোনো নির্দেশ দিতে পারছে না। সবকিছুর পেছনে একটা ছবি ভাসছিল, বিক্রম ব্যাগ তুলছে। একজন সিনিয়র ম্যানেজার বললেন, ম্যাম, এই রিপোর্টটা। নেহা মাঝপথেই থামিয়ে দিয়ে বলল, আপনারা মিটিং শুরু করুন, আমি আসছি। সে নিজের কেবিনে নিয়ে দরজা বন্ধ করে চেয়ারে বসে পড়ল। কেবিনে নিস্তব্ধতা থাকলেও তার ভেতরে তখনও ঝড় বইছিল। সে বুঝতে পারল সে তার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে আছে। বিক্রম তার দায়িত্ব ছিল না, কিন্তু সে কি তার ভুলও ছিল না? সে ফোন তুলল। বিক্রমের নম্বর সে অনেক আগেই মুছে ফেলেছিল। এক বিষণ্ণ হাসি তার মুখে ফুটে উঠল। যদি নম্বরই না থাকে, তবে জীবনে সে আর কোথায় বাঁচবে? সে রেকর্ড সেকশনকে ডেকে জিজ্ঞেস করল, আজ সন্ধ্যায় যে এলাকায় মজদুরদের টিম কাজ করছিল তাদের নামের তালিকা চাই। স্টাফরা অবাক হয়ে তাকাল। নেহা শুধু বলল, এক্ষুনি চাই। ৩০ মিনিট পর একটা ফাইল এলো, কিন্তু বিক্রমের নাম সেখানে ছিল না। সে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ তালিকা আনালো। পাতা উল্টাতে লাগল, কিন্তু বিক্রম কোথাও ছিল না। যেন সন্ধ্যার সেই দৃশ্যটা কোনো বাস্তব নয়, একটা স্বপ্ন ছিল। হঠাৎ তালিকার এক কোণে একটা নাম দেখে সে থেমে গেল। বিক্রম সিং, অস্থায়ী মজদুর, ডেইলি ওয়েজ। নেহার মন জোরে কেঁপে উঠল। সে জিজ্ঞেস করল, এর ঠিকানা কোথায়? স্টাফ জানালো, অস্থায়ী মজদুরদের কোনো স্থায়ী ঠিকানা ফাইলে থাকে না। নেহা চেয়ারে গা এলিয়ে দিল। এক অদ্ভুত শূন্যতা তাকে গ্রাস করল। ঠিক তখনই একজন গার্ড এসে বলল, বাইরে এক বৃদ্ধা মহিলা দেখা করতে চাইছেন, নাম পার্বতীবাই। নেহা স্তব্ধ হয়ে গেল। পার্বতীবাই ছিল বিক্রমের মায়ের নাম। সে ধীরে ধীরে দরজা খুলল। বাইরে এক রোগা পাতলা ক্লান্ত মহিলা দাঁড়িয়েছিল, ছেঁড়া শাড়ি আর পায়ে ঘষা চপ্পর। নেহা তাকে ভেতরে ডাকল। মহিলা ভয়ে ভয়ে বসলেন। পার্বতীবাই কাঁপানো গলায় বললেন, মা, আজ সন্ধ্যায় তুমি বিক্রমকে ব্যাগ তুলতে দেখেছিলে? নেহা শুধু মাথা নাড়ল। মহিলা বললেন, বিক্রম ফিরে এসে তোমার কথা বলেছে। ও বলেছে তুমি অনেক বড় সিইও হয়ে গিয়েছ। তারপরও চলে গেল। আমি নিজেকে আর সামলাতে পারলাম না, তাই চলে এলাম। নেহার চোখ ভরে এলো। পার্বতীবাই বলতে লাগলেন, ডিভোর্সের পর বিক্রম একদম ভেঙে গিয়েছিল। চাকরি চলে গেল, মন স্থির ছিল না। দারিদ্র তার সব কিছু কেড়ে নিল। ঘর ভাড়া দিতে না পারায় বাড়িওয়ালা বের করে দিল। 10 মাস ধরে সে এখানে ওখানে শ্রমিকের কাজ করছে। তার মনটা এখন আর কোথাও টেকে না। নেহা শিউরে উঠল। সে ভাবত বিক্রম হয়তো নতুন কোনো সংসার পেতে নিয়েছে, কিন্তু সেই এই অবস্থায় ছিল। পার্বতীবাই আরও বললেন, সে তোমার সাথে দেখা করতে চায় না। তোমার নাম নিলেই সে চুপ হয়ে যায়, বলে আমি আর ওর যোগ্য নই। নেহার চোখ জ্বলে এলো। এরপর পার্বতীবাই যা বললেন তাতে নেহার ভেতরের সব দেওয়াল ভেঙে গেল। মা, বিক্রম অসুস্থ, ওর বুকে ব্যথা থাকে। ডাক্তার বলেছে বিশ্রাম নিতে, কিন্তু ও আজ কাজে গিয়েছিল, কারণ আজ না গেলে কালকের খাবার জুটবে না। নেহা আর নিজেকে ধরে রাখতে পারল না। যে মানুষটা একসময় নেহাকে নিজের ভাগের বড় অংশটা খাইয়ে দিত, সেই মানুষটা আজ একবেলার খাবারের জন্য অসুস্থ শরীরেও কাজ করছে। নেহা কান্নায় ভেঙে পড়ে চিৎকার করে কেঁদে উঠল।
সে তক্ষুনি জিজ্ঞেস করল, ও এখন কোথায়? পার্বতীবাই জানালেন, গেটের পেছনের বস্তিতে ও শুয়ে আছে। নেহা কোনো সময় নষ্ট না করে পার্বতীবাইকে নিয়ে সেই বস্তির দিকে রওনা দিল। একজন সিইও আজ নিজেকে খুব অসহায় মনে করছিল। বস্তিতে গিয়ে সে দেখল একটা পুরনো চারপাইতে বিক্রম শুয়ে আছে, গায়ে প্রবল জ্বর। বিক্রম নেহাকে দেখে প্রথমে বিশ্বাস করতে পারল না। সে ওঠার চেষ্টা করতেই নেহা দৌড়ে গিয়ে তার পাশে বসে পড়ল। তার দামি স্যুট ধুলোবালিতে মাখামাখি হয়ে গেল, কিন্তু তার কোনো ভ্রুক্ষেপ ছিল না। নেহা কান্নায় ভেঙে পড়ে বলল, বিক্রম, তুমি আমাকে আগে জানাওনি কেন? তুমি এই অবস্থায় কেন? আমি তোমাকে এভাবে দেখতে পারছি না। বিক্রম ধীরে বলল, নেহা, তুমি এখানে এসেছো কেন? তুমি সিইও, আর আমি সামান্য একজন মজদুর। নেহা আরও জোরে কেঁদে উঠে বিক্রমের হাত ধরে বলল, আমার ভুলের কারণেই তোমার আজ এই অবস্থা। আমার সিইও হওয়া, আমার স্যুট, আমার সব সাফল্য আজ ব্যর্থ যদি তুমি এই অবস্থায় থাকো। বিক্রমের চোখও ভিজে এলো। সে বলল, তুমি চলে যাওয়ার পর আমি বাঁচবার ইচ্ছাই হারিয়ে ফেলেছিলাম। নেহা সেই মজদুরের সামনে নুয়ে পড়ল। কোনো অহংকার নয়, শুধু এক নারী তার ভুলের সামনে হাঁটু গেড়ে বসে পড়েছিল। সে বলল, বিক্রম, চলো বাড়িতে চলো, আমি সব ঠিক করে দেব। বিক্রম জিজ্ঞেস করল, এখনও কি তোমার জীবনে আমার জন্য জায়গা আছে? নেহা বলল, তুমি আমার প্রতিটা নিঃশ্বাসে আছো। নেহা তাকে নিজের বাহুতে জড়িয়ে ধরে গাড়ির দিকে নিয়ে গেল। সবাই দেখল একজন সিইও একজন মজদুরকে এমনভাবে নিয়ে যাচ্ছে যেন সে তার হৃদয়ের সবথেকে কাছের মানুষ। সেই দিন সবাই একটা কথা বুঝতে পারল যে কখনো কখনো অহংকার বিসর্জন দিয়ে মাথা নত করেই সবথেকে বড় জয় পাওয়া যায়। মানুষের বিচার তার টাকা বা পদ দিয়ে হয় না। যাকে আমরা পেছনে ফেলে আসি সেই হয়তো আমাদের জীবনের আসল ভিত্তি। নেহার এই কাহিনী আমাদের শেখায় যে সত্যিকারের সম্পর্ক কখনো শেষ হয় না। আপনার কি মনে হয়, নেহার কি বিক্রমকে ফিরিয়ে আনা উচিত ছিল? কমেন্ট করে অবশ্যই জানাবেন।